স্বাধীনতার পর দেশের রাজনীতিতে নারীরা তাদের অবস্থান দৃঢ় করলেও সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের জায়গায় তাদের ক্ষমতায়ন এখনও প্রশ্নের মুখে। আপসহীন নারী নেত্রী বেগম খালেদা জিয়ার একক নেতৃত্বে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপির সর্বস্তরে নারী নেতৃত্বের অগ্রগতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং সমকালীন রাজনীতির সব কিছু নিয়ে স্টার নিউজের মুখোমুখি হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজে। আপনাদেরকেও অনেক শুভেচ্ছা। প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব, সংসদে সংরক্ষিত 100 নারী আসন নিয়ে ঐক্যমত কমিশনে বিভিন্ন রাজনৈতিক দলের যুক্তিতর্ক হচ্ছে। এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই সংরক্ষিত আসনে সরাসরি ভোট করার দাবিও তুলছে। আপনাদের দলের অবস্থান জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি তো রাজনৈতিক কর্মী হিসেবে, বিশেষ করে নারী কর্মী হিসেবে আমার চাওয়া তো সবসময় থাকবে যে ডিরেক্ট ইলেকশনে যত বেশি নারী আমাদের সংসদে আসতে পারে। মাঠের বাস্তবতা ভিন্ন। আমাদেরকে নারীর ক্ষমতায়নের কথা যখন আমরা বলি, তখন তৃণমূল থেকে নারীর ক্ষমতায়নটা আসতে হবে। আমার দল বিএনপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রথমে তাদের ইন্টেনশন থাকতে হবে, ঠিক করতে হবে যে নারীদেরকে সরাসরি ভোটে নির্বাচনের জন্য একটি সুযোগ তৈরি করতে হবে দলের ভিতরে এবং বাইরে। দলের ভিতরে কীরকম? দলের ভিতরে জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন কমিটিতে নারীদের শক্তিশালী অবস্থান থাকতে হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রত্যেকটি রাজনৈতিক দলকে দায়বদ্ধতার মধ্যে আনতে হবে, যাতে যখন এই রিজার্ভ সিটে যে নারীরা আসে তার এই প্রক্রিয়াটা, এই বাছাই প্রক্রিয়াটা বা নির্বাচন প্রক্রিয়াটা যাতে স্বচ্ছ হয় এবং যারা পার্লামেন্টে আসার যোগ্য তারা যেন আসে, শুধু তদবিরের কারণে বা বিভিন্ন কারণে যেন না আসে। পার্লামেন্টে যারা নারীরা যাবে তাদের তো শুধু অলংকার হিসেবে থাকলে চলবে না এবং এটা নারীর জন্য অপমানজনক। তো সুতরাং নারীরা যাতে যারা যাবে ওখানে তারা যাতে আক্ষরিক অর্থেই দেশ গঠনে কন্ট্রিবিউট করতে পারে, পলিসি মেকিংয়ে কন্ট্রিবিউট করতে পারে, আইন প্রণয়নে কন্ট্রিবিউট করতে পারে, সেই জায়গাটায় আমাদের লক্ষ্য রাখতে হবে। সেটা কি শুধু নির্বাচন কমিশনের দায়িত্ব, নাকি যে দল, প্রত্যেকটি দলই তো মনোনয়ন দেয় কারা সংরক্ষিত আসনে যাবেন? না, আমি সেটাই তো বললাম, দলগুলোর তো অবশ্যই দায়িত্ব আছে এবং নির্বাচন কমিশন একটা ওয়াচডগ হিসেবে কাজ করতে পারে। নারীর ক্ষমতায়নের জন্যই যে সংরক্ষিত আসন, সেখানে ঠিক নারীর ক্ষমতা নিশ্চিত হচ্ছে কতখানি? আমরা দেখি ক্রীড়ার জগৎ কিংবা রূপালী জগতের তারকাদেরকে এখানে নেওয়া হচ্ছে। যারা এখন রাজনীতি তো শুধু মাঠে ময়দানে স্লোগানে নয়, রাজনীতির এখন বুদ্ধিভিত্তিক রাজনীতি আছে, ইন্টেলেকচুয়াল রাজনীতি আছে। আপনি একটা দলকে, রাজনৈতিক দল সরকারে থাকুক বা বিরোধী দলে থাকুক, একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে নিজেকে সমৃদ্ধ করার জন্য কাজ করে যেতে পারে এবং দেশকেও কন্ট্রিবিউট করতে পারে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে সেই সকল নারীরাই পলিটিক্স মানে পার্লামেন্টে আসা উচিত যাদের ন্যূনতম আগ্রহ আছে রাজনীতিতে এবং তারা যে কোনো এত সেক্টর আছে আমাদের দেশে, এত সমস্যা আছে, নারীদেরই তো অনেক সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো নিয়ে তারা কাজ করতে চায়, তাদের আগ্রহ আছে, তাদের ব্যাকগ্রাউন্ড আছে। এই ধরনের নারীরা প্রাধান্য পেলে আমি মনে করি সংসদ সমৃদ্ধ হবে, দেশও সমৃদ্ধ হবে। এই সংরক্ষিত নারী আসন আর কতদিন, মানে এই প্রশ্নও তো মানুষের মধ্যে আছে। সংরক্ষিত নারী আসন যদি আমরা ওভারনাইট বাদ দিয়ে দিই, তাহলে আমরা কতজন নারী ডিরেক্ট ইলেকশনে আসতে পারবো, আমাদের সেটাও তো ভেবে দেখার ব্যাপার আছে। তো সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি সংরক্ষিত আসন কমানোর দিকে যেতে হবে, কিন্তু এটা গ্র্যাজুয়ালি হতে হবে, এটা ওভারনাইট হবে না। যত বেশি রাজনৈতিক দলগুলো ডাইরেক্ট ইলেকশনে নারীদেরকে দিতে পারবে, ধীরে ধীরে রিজার্ভ সিটগুলো কমায় আনা যাবে। কিন্তু এটা ওভারনাইট করতে গেলে হবে কি, তখন আমরা কোনো নারী প্রতিনিধিত্বই হয়তো অত বেশি দেখতে পাবো না। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ সে অর্থে খুব বেশি না, মানে আনুপাতিক হারে। এর কারণ কি? একজন নারী যে শুধু পলিটিক্সে থাকলে শুধু উনি সেই নারীটি নয়, তার পুরো পরিবার কিন্তু রিস্কের মধ্যে থেকে যায়। সেটা আমরা গত 17 বছর স্বৈরাচারী শাসন আমলে দেখেছি। সেটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে নারীদেরকে সুযোগ করে দেওয়ার জন্য নারীদেরকেও এগিয়ে আসতে হবে। প্রত্যেকটি কমিটিতে যাতে নারীর প্রতিনিধিত্ব থাকে সেটা এনশিওর করতে হবে রাজনৈতিক দলগুলোর, তাহলে কিন্তু ধীরে ধীরে নারীদের লিডারশিপ বাড়বে। সামনে নির্বাচন, সেই নির্বাচনী হাওয়া তৃণমূলে কতটুকু পড়েছে বা লেগেছে বলে মনে করেন? প্রত্যেকটা এলাকার লোকজন এখন
চাচ্ছে যে কখন একটি সুষ্ঠু নির্বাচন হবে। এই যে একটা আকাঙ্ক্ষা 17 বছর ধরে যে ভোট দিতে পারে নাই, এবং স্পেশালি ইয়াং জেনারেশন, আমার উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে 18 বছর বা তার উপরে যারা আছে ছেলেমেয়েরা, তারা যে ভোট দিতে পারেনি, তারা তো মুখিয়ে আছে যে কবে একটি সুষ্ঠু ভোট হবে তারা ভোট দেবে। এনসিপি সম্প্রতি বলেছে তারা 300 আসনে জয়লাভ করবে, মাঠের বাস্তবতা কি বলে? এনসিপির নতুন দল হিসেবে তারা যেটা বলেছে সেটা আমি জানি না তারা কার কার সাথে কথা বলেছে, কতগুলো বিভাগে তারা গিয়েছে, কতগুলো জেলা উপজেলায় গিয়েছে সেটা আমি বলতে পারবো না। আমি তো দেখেছি যে বিভিন্ন জায়গায়, যেমন আমার ফরিদপুর বিভাগে ওনাদের কমিটি করতেও সমস্যা হয়েছে। ঢাকায় বসে বক্তৃতা দেওয়া, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার লাইক পাওয়া, আর ভোটের মাঠে গিয়ে জনগণের মন জয় করে জনগণের পাশে থেকে কাজ করার মধ্যে পার্থক্য আছে। 5 আগস্টের পরে আমরা দেখেছি বিএনপির ভিতরেও কিছু দলীয় কোন্দল বা নানান জায়গাতে কিছু সমস্যা হয়েছে। সেখানে প্রায় বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট ঘেটে যেটা পাওয়া যায় যে প্রায় অর্ধশতের মতো আপনাদের নেতাকর্মী মারাও গেছে নিজেদের অন্তর্কোন্দল। আপনার সংসদীয় আসনে এরকম একটি ঘটনা ঘটেছিল, এর ব্যাখ্যাটা কি? দুঃখজনক। আমার সংসদীয় এলাকা সহ যেসব জায়গায় ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনস্ট্যান্টলি সেইটার অ্যাকশন নিয়েছেন। ইতিমধ্যেই 2000-এরও বেশি নেতাকর্মীরা, বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু বহিষ্কৃত হয়েছে এই কারণে। তো এখন দল তো অ্যাকশন নিচ্ছে। এত বড় দল, আমাদের অনেক বেশি প্রতিযোগিতা আছে, নেতৃত্বের প্রতিযোগিতা আছে। এটা যে শুধু বিএনপির ভিতরে শুধু বিএনপি করছে তা কিন্তু নয়। এখানে হাসিনা পালিয়ে গেছে, দোসররা তো এখনো যায়নি। প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের লোকজন আছে, এবং আওয়ামী লীগের লোকজন তারা যেটা চেষ্টা করছে যে বিএনপির ভেতর ঢুকে একটা গন্ডগোল বাঁধিয়ে, খারাপ নামটা হবে বিএনপির, কিন্তু গন্ডগোলটা বাঁধাচ্ছে কিন্তু থার্ড পার্টি এসে। বিগত 3টি নির্বাচন 14, 18 এবং 24-এর নির্বাচনে যে 3জন সিইসি বা প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কেএম নুরুল হুদা, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, এবং ভিডিওতে যেটি দেখা গিয়েছে যে পুলিশের সামনেই উৎসুক কিছু জনতা তার গলায় জুতোর মালা পরিয়ে দিয়েছেন কিংবা মব তৈরি করেছেন। এটা কতখানি সঠিক বলে মনে করেন? যারা এই নির্বাচনগুলোকে ধ্বংস করলো তাদেরকে বিচারের আওতায় আনা হলো না কেন? ইন্টারিম সরকারের প্রথম আনা উচিত ছিল। এটা আপনাদের মামলা করার পরে কেন গ্রেফতার করা হলো এই প্রশ্ন যদি হ্যাঁ, করি। এটাও তো আছে। ইন্টারিম সরকারের প্রথম ইন্টারিম, আমরা তো 10 মাস অপেক্ষা করলাম। যখন ইন্টারিম সরকার কোনো পদক্ষেপ নেয় নাই, হুদা কমিশন বা অন্য যারা যেসব কমিশন এই সকল ভোট চুরির পিছনে ছিল, যারা গণতন্ত্র ধ্বংসের তারা একটা বিশাল ভূমিকা রেখেছে, তাদের বিরুদ্ধে তো প্রথমেই মামলা করা উচিত ছিল এই ইন্টারিম সরকারের। এবং যেটা হয়নি সেটা এখন বিএনপি করেছে। হুদা সাহেবের সাথে যেটা হয়েছে, দেখুন, এই মব এটা কাম্য নয়, এটা যে কোনো সভ্য দেশেই কাম্য নয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার মনে রাখতে হবে যে মানুষ কত ক্ষুব্ধ, মানুষ কত বিরক্ত ছিল এই গত ফ্যাসিবাদী সরকারের এবং তাদের দোসরদের উপরে। হ্যাঁ, যে কোনো মানুষ সে যদি অন্যায় করে থাকে, তাদের কি অন্যায় করেছে সেগুলো ইনভেস্টিগেট হওয়া উচিত স্বচ্ছভাবে। দেশের বিরুদ্ধে যে অন্যায়গুলো করেছে সেই জন্য তাদের অবশ্যই দেশের আইনে তাদের বিচার হওয়া উচিত। আপনাদের যারা আলোচক, সমালোচক কিংবা বিশ্লেষক, তারা বলছেন যে বিএনপি 5 আগস্টের পর ভারত বিরোধী নীতি থেকে কিছুটা সরে এসেছে। আবার কেউ বলার চেষ্টা করছেন যে আপনারা চীনের সঙ্গে সম্পর্ক বেশি বিল্ড আপ করছেন, কিংবা আবার কেউ বলছেন যে আপনারা মার্কিন প্রভাবে চলে গেছেন। আসলে বাস্তবতা কি? মানুষ এগুলো বলতে মজা পায়, বুঝছেন। বিএনপি কোনো একটা ট্যাগ লাগাইতে হবে সবার। এখন বিএনপি ফরেন পলিসি খুব ক্লিয়ার, আমরা সবার সাথে সম্পর্ক রাখবো, অবশ্যই বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষিত করে। বাংলাদেশ, আমরা এমন একটি গ্লোবাল ভিলেজে এখন বাস করি, এখন পুরো পৃথিবীর পলিটিক্সটা হয়ে গেছে অর্থনীতি নির্ভর। আপনি দেখেন বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, এই যুদ্ধটা এফেক্ট করছে কি? পৃথিবীর অর্থনীতি এফেক্ট করছে, মানুষ মারা যাচ্ছে। এই জিনিসগুলো বাংলাদেশ তো বিচ্ছিন্ন একটা দ্বীপ না যে আমরা কারোর সাথে আমরা সম্পর্ক রাখবো না বা যাকে পছন্দ করি না। আমরা কোনো পন্থী বা কোনো পলিটিক্স বিএনপি করে না। বিএনপি ফরেন পলিসি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সময় থেকে যা ছিল এখনও তাই আছে। আমাদের পলিসি খুবই ক্লিয়ার যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করে আমরা সবার সাথে সম্পর্ক রাখবো, কিন্তু যারা আমাদের ক্ষতি করতে চাইবে
অবশ্যই তার বিরুদ্ধে আমরা কথা বলবো, সেটার বিরুদ্ধে যদি আমরা কখনো সরকারে যাই সেইভাবে আমরা ব্যবস্থাও নিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। স্টার নিউজের সাথেই থাকুন।